প্রসেস কম্পিটিশন হেল্প করার জন্য বা কম্পিটিশন কমপ্লিট করার জন্য। তো এই কারণে দেখা যায় নোড টু নোড প্রসেস কমিউনিকেট করতে হয়। উইদিন দ্য নোড প্রসেস কমিউনিকেশন হয়, দ্যাট ইজ সিঙ্গেল কার্নেল বেসড। দ্যাট মিনস আমরা যে নোডগুলো ব্যবহার করছি স্ট্যান্ড অ্যালোন নোড, এই ক্ষেত্রেও ইন্টারপ্রসেস কমিউনিকেশন হয়। বাট আইপিসির মূল কনসেপ্টই হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য নোড টু নোড প্রসেস কমিউনিকেশন। সাধারণত সিঙ্গেল নোড কমিউনিকেশনের জন্য আসলে ওইভাবে বলা হয়। যাই হোক, সো আমাদের এই আইপিসি মেথড হচ্ছে দুটো মডেল ব্যবহার করা হয়। প্রসেস আমরা অলরেডি পড়ে আসছি যে বাঞ্চ অফ প্রসেস আর ওয়ার্কিং আন্ডার সিঙ্গেল ওএস, এবং প্রসেসের অ্যালোকেশন, রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো সবই সাধারণত করে থাকে অপারেটিং সিস্টেম থ্রু দ্য কার্নেল। এবং এর আগে আমরা দেখেছি প্রসেস কন্ট্রোল ব্লক, প্রসেসের স্টেটস, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন কিভাবে হয়। সো প্রসেস ইটসেলফ কি এটা আমরা মোটামুটি জানি। সো একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে যদি কমিউনিকেট করতে চাই, whether there is a independent or dependency. Dependency means, for example, P1 processor output may be input of P2 process, তাহলে ডিপেন্ডেন্সি থাকবে। সো এখানে ইন্ডিপেন্ডেন্ট হোক বা ডিপেন্ডেন্ট হোক, কোঅপারেশনের জন্য আপনার প্রসেস টু প্রসেস কমিউনিকেশন করতেই হয়। সো এই প্রসেস টু প্রসেস কমিউনিকেশনের জন্য দুটো মডেল, একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি আর একটা হচ্ছে মেসেজ পাসিং। তো শেয়ার্ড মেমোরি কনসেপ্টটা বা মেসেজ পাসিং কনসেপ্টটা আমি বলার আগে আপনাকে রিকোয়েস্ট করবো এই ফিগারটা একটু দেখার জন্য। আমার ধারণা এই ফিগারটা মোটামুটি একটা আইডিয়া আপনাদের জেনারেট করতে সাহায্য করবে। আমি তো ডিটেলস আর বলবোই যে শেয়ার্ড মেমোরি কনসেপ্টটা কি, মেসেজ পাসিং এর কনসেপ্টটা কি। ফর এক্সাম্পল, শেয়ার্ড মেমোরি কনসেপ্ট, যেহেতু এটা আমি সিঙ্গেল ওএস বলতেছি, আমার স্ট্যান্ড অ্যালোন সিস্টেম বলতে চাচ্ছি। সো আমার দুটো প্রসেস থাকবে, এই দুটো প্রসেসের একটা কমন শেয়ার বা কমন একটা মেমোরি থাকবে, মানে মেমোরি অ্যাড্রেসটাকে শেয়ার করে দেওয়া হবে। সো সেই মেমোরি অ্যাড্রেসে তারা চাইলে তাদের মেসেজ কমিউনিকেট করতে পারে। এখন মেসেজ, কি ধরনের মেসেজ আসলে কমিউনিকেট করা হয়, দিস ইজ দ্য অ্যানাদার কোশ্চেন। সাধারণত দেখা যায় প্রসেস P1 এর মেবি একটা কম্পিটিশন কস্ট দরকার, অ্যাডিশন। সো সে অ্যাডিশনের যে ভ্যালুগুলো সেগুলো সে আর্গুমেন্ট পাস করে, অথবা অ্যাডিশনের জন্য তার অ্যাডিশনাল মেমোরি দরকার, সেই মেমোরি রিকোয়েস্টটা মেবি সে প্রসেস বি কে করবে যে তোমার কাছে যদি অ্যাডিশনাল মেমোরি থাকে তুমি ওএস এর মাধ্যমে আমাকে অ্যালোকেট করো। কারণ কোনো প্রসেস উইলিংলি যদি মেমোরি ফ্রি না করে, অপারেটিং সিস্টেম ইটসেলফ বাই ফোর্স মেমোরি তার কাছ থেকে ইনভোক করতে পারবে না। অ্যাসাইন করতে পারবে কিন্তু কিল করতে পারবে না। কিল মিনস হচ্ছে ওই প্রসেসের মেমোরিটাকে সে রিভোক করে নিয়ে আসতে পারবে না উইদাউট অ্যাকনোলেজমেন্ট অফ প্রসেস। সে যদি ভলান্টিয়ারি অ্যাকনোলেজমেন্ট করে, বাই ফোর্স এটা সম্ভব না। সো এই ধরনের কমিউনিকেশন সাধারণত প্রসেস টু প্রসেস হয়ে থাকে। অথবা যদি মেসেজ পাসিং হয়, তাহলে মেসেজের মাধ্যমে ওই যে আর্গুমেন্টগুলো পাঠিয়ে দেওয়া হবে, সেখানে আবার মেসেজের একটা ফিক্সড সাইজ থাকবে এবং একটা কিউ থাকবে বা স্ট্যাক থাকবে, হোয়াট এভার। এবং এই টোটাল দুটো প্রসিডিউরই কমপ্লিশন হবে আন্ডার এ সিঙ্গেল কার্নেল। এটুকু কি ক্লিয়ার? স্যার আবার রিপিট করতে ভালো। আচ্ছা, কোন জায়গাটা একটু বলবেন? মেসেজ পাসিংটা। আচ্ছা, মেসেজ পাসিং এর ক্ষেত্রে ফর এক্সাম্পল দুটো প্রসেস, প্রসেস এ এবং প্রসেস বি। এখন প্রসেস এ একইভাবে সে ধরেন একটা ফাংশন এক্সিকিউট করে প্রোগ্রামিং সিতে, ধরেন এটা ক্যালকুলেটর একটা ফাংশন যার আন্ডারে সাব ফাংশন আছে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন। এখন এই অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশনের অ্যাডিশন করার জন্য প্যারামিটার, প্যারামিটার মিনস ভ্যালু, সে দুটো ভ্যালু সে অ্যাড করবে, 5 and 5 and 5 10। এই 5 and 5টা আর্গুমেন্ট মেসেজ হিসেবে সে পাঠিয়ে দেবে প্রসেস বি এর কাছে। কারণ প্রসেস এ এর হয়তো বা এই মুহূর্তে অ্যাডুকুয়েট রিসোর্স নাই, প্রসেস বি মেবি ইট হ্যাজ অ্যাডুকুয়েট রিসোর্স। আসলে প্রসেস বি এর অ্যাডুকুয়েট রিসোর্স আছে কিনা সেটাও প্রসেস এ জানে না, সে রিকোয়েস্ট করতে পারে। প্রসেস বি এর যদি অ্যাডুকুয়েট রিসোর্স থাকে তাহলে সে 5 + 5 অ্যাডিশন 10 এই অপারেশনটা করে দিবে। কার মাধ্যমে? সে নিজে করতে পারবে না, থ্রু দা মাইক্রোপ্রসেসর উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম। দেন রেজাল্টটা আবার তাকে পাস করবে কাকে? প্রসেস এ কে। ক্লিয়ার? স্যার আমার ইন্টারনেট চলে গিয়েছিল তো আমি করতে এখন পারি। এখন 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 কি শুনতে পেরেছেন? জি স্যার, এখন আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আর কি বলতে হবে মেসেজ পাসিং?
স্যার আমি রেকর্ডিং দেখে নিব, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি দ্বিতীয়বারে চলে গেছেন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমরা এটা শেষ জি করি স্যার। না, আসলে আরো সামনে যাবে, তখন আপনি আশা করি কনসেপ্ট আবার পেয়ে যাবেন। ওকে, তো এখন আরেকটা যেটা কনসেপ্ট আমার লাগবে, যে এই ফিগার থেকে যদি বলি, আলটিমেটলি শেয়ার্ড মেমোরি হোক আর মেসেজ পাসিং হোক, বোথ কেসেস আপনার কিন্তু একটা মেমোরি লাগবে, বাফার লাগবে। সো এই বাফারের কনসেপ্টে আবার দুটো ভ্যারিয়েশন, একটা হচ্ছে আনবাউন্ডেড বাফার আর একটা হচ্ছে বাউন্ডেড বাফার। এইটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন আনবাউন্ডেড বাফার এবং বাউন্ডেড বাফারের কনসেপ্টটা কি? আমি আবার যদি পিছনের ফিগারটা যাই, আনবাউন্ডেড বাফার তার মানে বললেই দেওয়া হচ্ছে এই সাইজ মেমোরি, সাইজ অফ মেমোরি অথবা যে বাফারের যে সাইজটা, এটা কোনো বাউন্ডেড বা এটা কোনো লিমিট নাই, আনলিমিটেড। প্র্যাকটিক্যালি দিস ইজ কোয়াইট ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট। আসলে আনবাউন্ডেড আইডল কেসেবল কিছু নাই, হয়তো বা মেমোরিটা অনেক লার্জ, ইন দ্যাট কনসেপ্ট ইট ইজ আনবাউন্ডেড। আর মেমোরি এই যে শেয়ার করে সেটা হয়তো বা সাইজটা একটু ছোট, একটু ছোট মিনস রিলেটিভলি উইথ র্যাম আর আপনার যে মেমোরি সেগমেন্ট সেটার সাথে রিলেটিভলি মেবি স্মল, সেই পার্সপেক্টিভে হচ্ছে বাউন্ডেড। কারণ আনবাউন্ডেড বুঝতে পারতেছেন এটা আইডল কেসে সম্ভব না, আপনি কিভাবে এটা করবেন? আচ্ছা, সো সেটার উপর বেস করে আনবাউন্ডেড এবং বাউন্ডেড। এখন আনবাউন্ডেডে কি হয়, ধরেন প্রসেস এ হচ্ছে সেন্ডার আর প্রসেস বি হচ্ছে রিসিভার। ওনারা এখানে অবশ্য সেন্ডার রিসিভার টার্মটা ব্যবহার করে নাই, ব্যবহার করেছে প্রডিউসার আর বোধহয় আরেকটা কি কই গেল, প্রডিউসার অ্যান্ড কনজিউমার, এভাবে ওনারা ইউজ করেছে। হোয়াট এভার, মেইন ইস্যু সেন্ডার অ্যান্ড রিসিভার। সো এ যদি সেন্ডার হয় এবং বি যদি রিসিভার হয়, আনবাউন্ডেড এর ক্ষেত্রে অ্যাজ এ সেন্ডার এ অলওয়েজ ট্রান্সমিট করবে মেসেজ। সে আসলে অ্যাওয়ার থাকবে না বাফারটা কি ফুল না আইডল। আইডল মিনস আমি বলতে চাচ্ছি ফ্রি কিনা, বাফার কি ফ্রি আছে কিনা। অথবা একইভাবে সে অ্যাওয়ার হওয়ার কোনো চেষ্টা করবে না, বা তার এটা মেকানিজমে নাই ওয়েদার প্রসেস বি itself, if it has a memory, that memory or buffer is full or free। এই মেকানিজম আসলে প্রসেস এ যাবে না, যেহেতু এটা আনবাউন্ডেড। সে ধরে নিবে সে অলওয়েজ ট্রান্সমিট করবে মেসেজ অ্যাকর্ডিং টু ইটস রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে দেখেন, places no practical limit on the size of the buffer, producer never waits। producer means sender, তাহলে সেন্ডার কখনো ওয়েট করবে না, কন্টিনিউয়াস সে মেসেজ বা প্যাকেট সেন্ড করবে। কিন্তু কনজিউমার ওয়েটস if but consumer waits if there is no buffer to consume। obviously বাফার যদি ফুল হয়ে যায় তাহলে কনজিউমারকে ওয়েট করতেই হবে, কারণ কনজিউমারের এন্ডে বাফার যদি ফুল থাকে সে রিসিভ করবে কোত্থেকে, সো তাকে ওয়েট করতেই হবে। সো আনবাউন্ডেড বাফার ইন রেসপেক্ট অফ সেন্ডার কন্টিনিউয়াসলি সেন্ড মেসেজ অর প্যাকেট, ইট নেভার ওয়েটস। ক্লিয়ার এটুক? Yes, sir. তাহলে বাউন্ডেডের ক্ষেত্রে কি হবে, জাস্ট রিভার্স, অপোজিট। মেমোরি বা বাফার সাইজটা ফিক্সড, সো সেন্ডার বা প্রডিউসার ওয়েট করবে কখন, যদি বাফার ফুল হয়। তার বাফার থেকে একটা অ্যাকনোলেজমেন্ট সিস্টেম থাকবে, বাফার তাকে অ্যাকনোলেজ করবে I am full or I am going to full or I have enough space, you can send message or packet। Clear? Yes, sir. So this is the concept of unbounded and bounded buffer in respect of sender and receiver। Okay, next, shared memory solution টা কি? খুব বেসিক তিনটা প্রিন্সিপাল। একটা হচ্ছে, আমি আবার ফিগারে চলে যাই, এ এবং বি ভলান্টিয়ারি এগ্রিমেন্ট রিলেশন তাদের বিল্ড আপ করবে, ইয়েস উই ওয়ান্ট টু কমিউনিকেট, বাই ফোর্স না। তার মানে অপারেটিং সিস্টেম তাদেরকে ফোর্স করতে পারবে না, বাট তাদের এগ্রিমেন্ট যখন হবে অবশ্যই থ্রু দ্য কার্নেল, এমন না ওরা কার্নেলকে বাইপাস করতে পারবে, সেটা না। সেকেন্ড, কমিউনিকেশন ইজ আন্ডার কন্ট্রোল অফ দ্য ইউজার্স প্রসেস, নট দ্য অপারেটিং সিস্টেম। ওই যে বললাম তাদের কমিউনিকেশনটা হবে, কিন্তু কমিউনিকেশন করার জন্য অপারেটিং সিস্টেম তাকে বাইফোর্স করতে পারবে না, তাদের উইলিংলি তারা যদি করে ইটস ওকে, এবং থ্রু মানে প্রপার চ্যানেলটা হবে কার্নেল। Major issues is to provide mechanism that will allow the user process to synchronize their actions when they access shared memory।
এটার সাথে আরো একটু বলে রাখি মিনিংটা যেটা। ফর এক্সাম্পল আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি 5টা স্টেট, রেডি, ওয়েটিং, রানিং, টার্মিনেটেড, মনে পড়ে? নিউ, বৃহস্পতিবার। Yes, sir. প্রত্যেকটা স্টেটের মিনিং গুলো কি এবং একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কেন ট্রানজিশন, এগুলো আপনাদেরকে বলা ছিল। ফর এক্সাম্পল প্রসেস এ এন্ড প্রসেস বি বোথ আর কারেন্টলি ইন রানিং ফেজেস, দ্যাট মিনস এক্সিকিউশন ফেজ। তাহলে এক্সিকিউশন ফেজে এই প্রসেস এ এবং বি কে এক্সিকিউট করতেছে কে? সিপিইউ। এখন সেই এক্সিকিউশন কিন্তু তারা তাদের নর্মাল প্রসিডিউর চালাবে, সেখানে তারা কোনো হ্যাম্পার করবে না যখন তারা কমিউনিকেট করবে। একটু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো দিস ইজ ভেরি বেসিক প্রিন্সিপালস অফ শেয়ার্ড মেমোরি। আচ্ছা, এখানে একটু দেখি, দেখলে বুঝতে পারবেন এটা কি একটা ম্যাক্রো না? প্রোগ্রামিং সি, প্রোগ্রামিং সি এর কনসেপ্ট ম্যাক্রো। ম্যাক্রোটা দিয়ে ডিফাইন করে দিলাম বাফারের সাইজ, ক্লিয়ার? আর বাফার মেমোরির জন্য আমি একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা একেবারেই বেসিক। আমি কিভাবে বাফার সাইজটা ফিক্সড করব এন্ড ডাটা টাইপটাকে আমি স্ট্রাকচার ডাটা টাইপ ইউজ করব, একদম বেসিক প্রোগ্রামিং সি, ছোটবেলায় যেটা পড়ে আসছি। জাস্ট এখানে দেখানোর চেষ্টা করলো একটা বাউন্ডেড বাফার যদি শেয়ার মেমোরির জন্য ব্যবহার করতে চাই তাহলে আমার সলিউশনটা কি, আমি কিভাবে রিকল করব। একইভাবে এখানে দেখবেন এখানে ওরা বাফার সাইজ -1 করছে, দেখছেন? কেন বলেন তো? কেন বাফার সাইজ -1? ইন্ডেক্স 0 to 9, বাফার সাইজ 10, তাহলে 0 to 9 10, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন সবাই কেন? Yes, sir. বাট আপনি 1 to 10 ও করতে পারেন, যেমন পরের স্লাইডে ওরা বলেই দিছে। আপনি যদি 1 to 10 এ ইন্ডেক্স করেন, দিস ইজ ওকে, দিস ইজ নট এ বিগ ইস্যু, কারণ আপনার সাইজ তো হচ্ছে 10। তো আসলে এখন এটা অ্যাক্সেস যদি করতে চাই, রিড বা রাইট যদি করতে চাই, আমি অপশনটা বলি, দেন আপনার পরের স্লাইডে গেলে বুঝতে পারবেন। মেবি আমার এই দুটো আইটেম ফুল, তাহলে নেক্সট আইটেম আমার কারেন্ট পজিশন বা হেডার পজিশন হবে আইটেম 2, তাহলে নেক্সট হেডার পয়েন্ট হবে দিস হেডার পয়েন্ট +1, দ্যাট মিনস i+1। দেখেন i+1, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, একইভাবে যদি রিড করতে চান, মানে আপনি ডাটা এক্সট্রাক্ট করতে চান, তাহলেও i+1, কারণ আমি তো প্রত্যেক পরের একটা করে স্টেপ রিড করব, তারপর নেক্সট স্টেপ রিড করব। রিড, কারণ এটা তো শুধু রাইট না, আপনি মেসেজ পাঠাবেন, রাইট করবে, মেসেজ রিড করবে, তাহলে তাকে রিড করতে হবে, আউট। ক্লিয়ার? নেক্সট, ওকে, এগুলো একই জিনিস কি। ওকে, নেক্সট মেসেজ পাসিং। আমি জানি না আপনাদের কারো কনফিউশন আছে, থাকলে বলতে পারেন। একটু দ্রুত যাচ্ছি কারণ এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে হবে। No, sir. আচ্ছা, তারপরে থাকলে আমাকে বললেন, সমস্যা নেই। ওকে, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে শেয়ার্ড মেমোরি। তো শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে কনসেপ্ট খুবই সিম্পল। আমি আইদার বাফার, আনবাউন্ডেড বাফার অথবা বাউন্ডেড বাফার কনসেপ্ট জেনারেট করতে পারবো, এবং একইভাবে আমি বাফার সাইজ কিভাবে ফিক্স করতে হবে এটা দেখলাম। যদিও আমি আসলে এই ধরনের কন্টেন্ট যে এক্সামে আপনাদের দিব তা না, কিন্তু যেহেতু আমাদের এটা মেইন কন্টেন্ট, আমাকে এগুলো ডিসকাস করতেই হবে। কনসেপ্টগুলো ছাড়া আপনারা ওএস শেষ করলে কোশ্চেন থাকতেই পারে যে আইপিসি কি, মেসেজ পাসিং কি, শেয়ার্ড মেমোরি কি, বললাম না অথচ ওএস শেষ। সো বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, মেসেজ পাসিং এর ক্ষেত্রে একইভাবে দুটো অপারেশন থাকবে, যেহেতু সেন্ডার এবং রিসিভার, P1 and P2 দুটো প্রসেস। তো P1 যদি সেন্ডার হয় এবং P2 যদি রিসিভার হয়, তাহলে অবশ্যই আমার দুটো ফাংশন থাকবে, একটা হচ্ছে সেন্ড, রিসিভ, এবং এখানে প্যারামিটারও দুটো প্যারামিটার থাকবে। আমরা আই থিঙ্ক নেক্সট স্লাইডে গেলে আরো ক্লিয়ার হবেন। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এই কমিউনিকেশনের জন্য লিঙ্ক একটা ফিজিক্যাল এবং লজিক্যাল। আমরা মূলত লজিক্যাল লিঙ্ক নিয়ে কনসার্ন, কারণ ফিজিক্যাল লিঙ্ক নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কিছু নেই। ফিজিক্যাল লিঙ্ক পিওরলি বেসড অন ইউর হার্ডওয়্যার ডিভাইস, মেমোরি। সো এটা নিয়ে আমাদের হেডেক নেই, আমাদের মেইন হেডেক হচ্ছে লজিক্যাল, মানে আমি লজিক্যালি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে কানেক্টেড হবো, আইদার ডিরেক্ট অর ইনডিরেক্ট।
সিনক্রোনাস অথবা অ্যাসিনক্রোনাস, অটোমেটিক অর এক্সপ্লিসিট বাফারিং, এই তিন জিনিস আমরা এখানে দেখবো। লজিক্যাল কানেকশনটা, সো আমি যেহেতু বলেছিলাম যে দুটো ফাংশন এবং প্যারামিটারও থাকবে দুটো, তো সেন্ড আর রিসিভ। তো সেন্ডের ইনফরমেশনটা কি খেয়াল করে দেখেন, সেন্ড পি, হু ইজ পি, পি ইজ রিসিভার। আর মেসেজ কি, যে মেসেজটা আপনি পি কে পাঠাবেন, দেখেন সেন্ড এ মেসেজ টু প্রসেস পি, সো পি ইজ রিসিভার আর মেসেজ দ্যাট ইনফরমেশন। রিসিভ ফাংশনের ক্ষেত্রে ঠিক অপোজিট, কিউ ইজ সেন্ডার আর মেসেজ হচ্ছে সেই মেসেজটা, যে মেসেজটা পাঠানো হচ্ছে। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, এখন এই কমিউনিকেশন লিঙ্কের প্রপার্টিসটা কি দেখেন, খুব সিম্পল। লিঙ্কস আর এস্টাবলিশড অটোমেটিক্যালি। এ লিঙ্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান পেয়ার অফ কমিউনিকেটিং প্রসেস। দিস ইজ ভেরি ভাইটাল। আমার এই লিঙ্কটা পেয়ার ওয়াইজ হবে, তার মানে মোর দ্যান টু প্রসেস যদি হয়, দ্যাট উইল নট বি অ্যালাউড। পেয়ার, সো দুটো, আর দুটোর কমে তো আসলে পেয়ার হয়ও না, সো টু, এক্স্যাক্টলি টু। দুটো করে প্রসেস নিয়ে পেয়ার করতে হবে যদি আমি কমিউনিকেট করতে চাই মেসেজ পাসিং এর ক্ষেত্রে, নট মোর দ্যান টু, নট লেস দ্যান টু। বিটুইন ইচ পেয়ার দ্যার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান লিঙ্ক, একটাই লিঙ্ক এক্সিস্ট করবে। যখন আমি ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বলবো, সে P1 and P2, P1 will send a message to P2. Intermediate কোনো নোড নাই, ইন্টারমিডিয়েট কোনো বাফারিং সিস্টেম নাই, ডিরেক্ট পাঠাচ্ছে, সো দ্যাট ইজ কল্ড ডিরেক্ট কমিউনিকেশন। এখন এই ডিরেক্ট কমিউনিকেশনের ডিরেকশনটা কি হবে? অবভিয়াসলি যেহেতু পার্টি আমার দুটো, P1 and P2, বাই ডিরেকশনাল তো হতেই হবে, কারণ সেন্ডার সেন্ড করবে, রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, সো ইট শুড বি বাই ডিরেকশনাল। ইনডিরেক্ট কমিউনিকেশন, ইনডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে একটা থার্ড নোড বা থার্ড একটা পার্টি থাকবে, এটাকে বাইন্ডিং এজেন্ট বলে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে। আর এখানে আমরা বলতে যাচ্ছি মেল বক্স, একই কনসেপ্ট। তাহলে P1, if P1 wants to send message P2, at first P1 send message to mailbox. This mailbox also will be assigned to P2. That means P2 has ability to access the mailbox. So P2 কখনোই ডিরেক্টলি P1 এর কাছ থেকে মেসেজটা রিসিভ করবে না, মেইলবক্স হয়ে মেসেজটা রিসিভ করবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইনডিরেক্ট কমিউনিকেশন। আমরা যে ইমেল চেক করি, জিমেল বলি, ইয়াহু বলি, বা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি ইমেল বলি, এগুলো কি ডিরেক্ট না ইনডিরেক্ট? স্যার ডিরেক্ট। ইনডিরেক্ট, ইনডিরেক্ট। মেইলবক্স কনসেপ্টটাই তো ইনডিরেক্ট। কেন? আপনার নোড যেখানে আপনি মেইল চেক করছেন বা ডাউনলোড করছেন, আপনার তো কোনো আসলে স্টোরেজ নাই, আপনি চেক করতেছেন আসলে থার্ড কোনো একটা মেইল বক্সে। থার্ড মেইল বক্স কি? ইয়াহু সার্ভার বা জিমেলের সার্ভার বা নর্থ সাউথ ইউনিভার্সিটি মেইলের সার্ভার, সেখান থেকে আপনি মেইলটা রিট্রিভ করতেছেন। আপনি যে মেইল পাঠাচ্ছেন সেটা কিন্তু আমার কাছে আসতেছে না, সেটা যাচ্ছে সার্ভারে, সার্ভার থেকে আমি ডাউনলোড করছি। ডাউনলোড করতে কি ব্যবহার করা হয়? POP3। আর সেন্ড করার জন্য ব্যবহার করা হয় SMTP। এই মেল ডিরেক্টলি আপনার কাছে আসে না, আসে কি? না স্যার। সেই সুযোগ রাখাও হয়নি, এটা মেল বক্সের মাধ্যমে হয়। সো এই মেল বক্স অবশ্য পেয়ার ওয়াইজ না, এখানে যেমন এখানে কমিউনিকেশন বলছে পেয়ার থাকতেই হবে, বাট আমাদের মেল বক্স, আমরা যেগুলো জিমেল, ইয়াহু, এখানে তো পেয়ার না। বাঞ্চ অফ সেন্ডার আপনাকে সেন্ড করতে পারে, আপনি রিসিভ করতে পারেন, সো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এবং ইভেন আপনি কিন্তু এটা জানেন না আপনার এই সার্ভারের কপিটা কোথায়, শ্যাডো কপি কোথায়, ইন্ডিয়াতে, থাইল্যান্ডে না সিঙ্গাপুরে। মানে আপনি ইউএসএ থেকে কেউ আপনাকে একজন একটা মেল পাঠালো, এটা এমন না যে আপনার বাংলাদেশের সার্ভারে মেলটা আসলো, এটা ইন্ডিয়াতে হতে পারে, সিঙ্গাপুরে হতে পারে, থাইল্যান্ডে হতে পারে, বা জাপানে হতে পারে, বা চায়না হতে পারে। ওদের লোকাল শ্যাডো সার্ভার কোথায় রাখা এগুলো আমরা জানি না, সো ওই সার্ভার থেকে আমরা জাস্ট ডাউনলোড করে নিতেছি। অ্যাজ এ, এগুলো সবই হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের এক্সাম্পল। অ্যাজ এ ইউজার আমি ফিল করব যে আমি ডিরেক্টলি কানেক্টেড উইথ মেল সার্ভার, বাট হুইচ মেল সার্ভার উই ডোন্ট নো। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো কোথায় ছিলাম? এটা তো বললামই। এখন ইনডাইরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে হবে? তাহলে একটা ক্রিয়েট নিউ মেল বক্স বা একটা পোর্ট তৈরি হবে। তো এই মেল বক্স আসলে বাইন্ডিং এজেন্ট বলে, থার্ড পার্টি।
এবং এই থার্ড পার্টিটা ক্রিয়েট হবে উইথ দ্য অ্যাগ্রিমেন্ট অফ সেন্ডার অ্যান্ড রিসিভার, যারা কমিউনিকেট করতে চায় তাদের অ্যাগ্রিমেন্টের মাধ্যমে। সো সেন্ডার কি করবে, দেখেন মেসেজ সেন্ড করবে কোথায়, সেন্ড এ মেসেজ টু মেইল বক্স এ, সেই এ মেইল বক্সে পাঠাচ্ছে। এখন কিন্তু রিসিভার বা সেন্ডার ইজ নট বিগ ইস্যু। ইস্যুটা কি, আমরা কমন পয়েন্টটা জানি। এই পয়েন্টে গেলে, এই যেমন আমরা অনেক সময় বলি না, এই তোমার সাথে আমি দেখা করব কোথায়, এই নিউ মার্কেটের 3 নম্বর গেটে আসবা। তাহলে নিউ মার্কেটের 3 নম্বর গেটটা হচ্ছে কমন পয়েন্ট, যেখানে আপনিও যাবেন আমিও যাব। অথবা আপনাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি আপনারা মিট করবেন, কোথায় আসবো, ক্যান্টিনে। ক্যান্টিন ইজ দ্য মেল বক্স, যেখানে আপনিও আসলেন আপনার ফ্রেন্ডও গেল। সো সেরকম একটা মেল বক্স এ ক্রিয়েট করা হবে, বা বাইন্ডিং এজেন্ট যেটাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে বলে, এই বাইন্ডিং এজেন্টে মেসেজটা পাঠিয়ে দেওয়া হবে। এখন যে রিসিভার সেও যাবে সেই মেল বক্সে গিয়ে মেলটা রিসিভ করবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, নেক্সট ওরা বলতে যাচ্ছে যে এই মেল বক্সটা ডিলিট করে ফেলা হবে। এখন ঠিক আছে, আমরা অপারেটিং সিস্টেমে এর বেশি কিছু পড়বো না, বাট আসলে এই ডিলিট সরাসরি যে করে তা না, এখানে কিছু টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়। টাইম ফ্রেম মিনস একটা সার্টেন টাইম পর্যন্ত এই মেল বক্স থাকবে। দিস মেল বক্স ইজ ভ্যালিড ফর দিস টু পার্টিজ। অনেক ধরনের মেকানিজম ব্যবহার করা হয়, শুধু যে ডিলিট ডিরেক্টলি করা হয় নট লাইক দ্যাট। আচ্ছা, বাট ডিলিট করতে হবে, রিমুভ করতেই হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন এই মেল বক্সটা রিমুভ করতে হবে, করতেই হবে? স্যার স্টোরেজ শর্টেজ বা লিমিটেশনের কারণে। আচ্ছা, ওকে, এটা এটা অবশ্যই একটা কারণ। প্লাস এই মেল বক্সের মাধ্যমে দুটো প্রসেস অলরেডি বাইন্ড হয়ে যাচ্ছে বাইন্ডিং এজেন্টের থ্রুতে। দ্যাট মিনস দে আর বিজি উইথ ইচ আদার। এখন এটা যদি ইনফাইনাইট টাইমের জন্য হয়, তাহলে কিন্তু থার্ড আর কোন প্রসেস এই P1 বা P2 সাথে পেয়ার তৈরি করতে পারবে না দরকার হলো। সো ডিলিট আমাকে করতেই হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট একটা এক্সাম্পল দেখেন, P1, P2 and P3 শেয়ার এ মেল বক্স এ। P1 সেন্ডস, তাহলে কে রিসিভ করবে, আইদার P2 অথবা P3। and কোশ্চেন হচ্ছে হু উইল রিসিভ দ্য মেসেজ অ্যাট ফার্স্ট। কেন বললাম অ্যাট ফার্স্ট? at a time P2 and P3 রিসিভ করতে পারবে না, বিকজ আওয়ার মেইন কন্ডিশন or bottom line is pair satisfaction। তো পেয়ার স্যাটিসফ্যাকশনের জন্য নট মোর দেন টু প্রসেস, তাহলে আইদার P2 বা P3 সিলেক্ট হবে। এখন এখানে আবারও বলতেছি, যেহেতু আমরা শুধু অপারেটিং সিস্টেম বেসিক, এটা ফান্ডামেন্টাল, এখানে এই জন্য শুধু বলে দিছে আরবিট্রারি সিলেক্ট করা হবে এই দুটো প্রসেসের যে কোনো একটা, P2 বা P3। আসলে এখানে আরবিট্রারি সিলেক্ট করা হয়, নট লাইক দ্যাট। বেশ কিছু প্যারামিটার আছে, যেমন একটা হচ্ছে প্রায়োরিটি, একটা হচ্ছে নোডের ডিস্টেন্স, একটা হচ্ছে লোড ব্যালেন্স। তার মানে অ্যাজ এ P2 যদি টাস্ক বেশি থাকে, P3 যদি টাস্ক কম থাকে, তাহলে P2 কে আগে সিলেক্ট করবো, P2 কে পরে, কারণ P2 তো হেভিলি লোডেড, তাহলে আগে P2 কে রেসপন্স করে তাড়াতাড়ি ফ্রি করে দাও। সো এরকম বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে যে কোনো একজনকে সিলেক্ট করবে। ওকে, সো অ্যালাউ দ্য সিস্টেম টু সিলেক্ট আরবিট্রারি দ্য রিসিভার। ওকে, ওরা এইটুকুই বলবে স্বাভাবিক। আর যখনই রিসিভার আরবিট্রারি সিলেক্ট হয়ে যাবে, সেন্ডারকে নোটিফাই করা হবে যে তোমার রিসিভারকে P2 না P3। ওকে, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি নেক্সট স্যার। নেক্সট synchronization. This is very important topic. Synchronization, ব্লকিং অ্যান্ড নন ব্লকিং। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই স্লাইডটা একটু আপনারা 2 মিনিট নিজেরা দেখেন, 2 মিনিট একটু মনোযোগ দিয়ে পড়েন, দেন আমার সাথে আবার আমি তো অবশ্যই এক্সপ্লেন করবো। বাট আপনারা যদি কেউ কোশ্চেন করেন, মোস্ট ওয়েলকাম। অ্যাকর্ডিং দ্যাট কোশ্চেন আই উইল ডিসকাস, অর আই উইল জাস্ট ডিসকাস।
ওকে, আপনারা কি দেখেছেন ব্লকিং আর নন ব্লকিং? ইয়েস স্যার। ওকে, কেউ কি একটু শেয়ার করতে চান আপনাদের আইডিয়া কি হচ্ছে ব্লকিং আর নন ব্লকিং এ? স্যার এখানে সিনক্রোনাসটা হচ্ছে মানে যখন মানে মেসেজ রিসিভড হবে ততক্ষণ পর্যন্ত ব্লক না থাকে, সিনটা যদি ব্লক, যতক্ষণ ব্লক আছে ততক্ষণ মেসেজ রিসিভ করতে পারবে না। আর যখন ব্লকটা খুলে যাবে তখন সে মেসেজ রিসিভ করবে। এটা হচ্ছে সিনক্রোনাসটা। আর অ্যাসিনক্রোনাসটা হচ্ছে যে সেন্টার মেসেজ পাস করতেই থাকবে আর রিসিভার হচ্ছে সেগুলো রিসিভ করতেই থাকবে, এমন কিছু। ওকে, আর কেউ? স্যার কোয়েশ্চেন ছিল। জি জি শিওর। স্যার মানে কখন ব্লকিং আর কখন নন ব্লকিং ইউজ করতে হবে, আর লাস্টের লাইনটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, সো আমি তাহলে মোটামুটি আপনারা যা শেয়ার করলেন এবং প্রথম থেকে এটা একটু যতখানি সম্ভব ডিসক্রাইব করার চেষ্টা করি। ফার্স্ট, ধরেন এই স্লাইডের কথা ভুলে যাই। আপনাদেরকে ক্লাস শুরু করার আগে আমি প্রথমে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি শুনতে পাচ্ছেন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা রিপ্লাই দিয়েছেন শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ক্লাসটা কি আমি এর পরে শুরু করেছিলাম? জি স্যার। আচ্ছা, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্লকিং সিনারিও। কি ব্লকিং সিনারিও? আমি ক্লাস শেয়ার দিয়ে রেকর্ডের কথা বাদ দিই, মানে আমি এমন না যে আপনাদের অ্যাকনলেজমেন্ট ছাড়া ক্লাস শুরু করে দিছি। আমি যদি আপনাদের অ্যাকনলেজমেন্ট ছাড়া ক্লাস শুরু করতাম, হতে পারে আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এটাও হতে পারতো আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না। কি কারণ? আমার শেয়ার হয়তো বা ঠিক মতো কাজ করছে না, বা আমার অডিও হয়তো বা ঠিক মতো কাজ করছে না। কিন্তু আমি কিন্তু সেদিকে কনসার্ন না। আমার কনসার্ন আমি ক্লাস নিব, 1.5 ঘন্টা ক্লাস শেষ করলাম, করে বললাম ওকে আল্লাহ হাফেজ। তাহলে এই 1.5 ঘন্টা যে ক্লাস নিলাম, আপনারা বুঝলেন কিনা, আদৌ শুনলেন কিনা, আদৌ দেখলেন কিনা, আমি কোনো ফিডব্যাক বা অ্যাকনলেজমেন্ট নিচ্ছি না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্লকিং কনসেপ্ট। ব্লকিং কনসেপ্ট মিনস this is one kind of non-blocking system. Sorry, this is non-blocking concept. Non-blocking concept means আমি কোনো অ্যাকনলেজমেন্ট ছাড়া, প্রায়র অ্যাকনলেজমেন্ট অথবা পোস্ট অ্যাকনলেজমেন্ট যেটাই বলতে পারেন, প্রায়র অ্যাকনলেজমেন্ট আর পোস্ট অ্যাকনলেজমেন্ট আমি কমিউনিকেট করতেছি, কন্টিনিউয়াস মেসেজ সেন্ড করতেছি। রিসিভারের কোনো পোস্ট বা প্রায়র অ্যাকনলেজমেন্ট আমি ওয়েট করছি না। সো দিস ইজ নন ব্লকিং। আর ব্লকিং কি? ওই যে উদাহরণটা প্রথমে দিলাম, আপনারা প্রথমে আমাকে অ্যাকনলেজ করেছেন, দেন আমি ক্লাস শুরু করছি। সো দিস ইজ ব্লকিং। আপনাদের অ্যাকনলেজমেন্ট ছাড়া কিন্তু আমি ক্লাস শুরু করিনি। সো এখানে যদি এবার আসি, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল, এখন এই স্লাইডের এক্সাম্পলে আসি। সেন্ডার P1 এন্ড P2। তো সেন্ডার P1 কি করবে? রিসিভার P2 কে ডাটা পাঠাবে। আচ্ছা, এখন যদি ব্লকিং সেন্ড হয়, এই কনসেপ্টটা হয়, তাহলে সেন্ডার P1 P2 কে মেসেজ সেন্ড করলো। সেন্ড করার পর সে ব্লকিং ফেজে চলে যাবে। ব্লকিং ফেজে চলে যাবে মিন্স P2 মেসেজ রিসিভ করা না পর্যন্ত, until the message is received by P2, sender P1 will not send any other message or packet. Clear? জি স্যার। আচ্ছা, তার মানে P2 রিসিভ করবে এবং একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। কাকে? P1 কে। তাহলে ওই যে বললাম অ্যাকনলেজমেন্ট পোস্ট এবং প্রায়র। অ্যাকনলেজমেন্ট যখন পাবে তখন P1 বুঝতে পারবে যে P2 মেসেজ রিসিভ করেছে। দেন P1 will send another message, maybe to another process or maybe similar process, that is different issue. But P1 acknowledgement পাওয়ার আগ পর্যন্ত কোনো মেসেজ পাঠাবে না। After getting the acknowledgement, P1 will send the second message or reply. Clear? জি স্যার। ওকে, এখন হচ্ছে ব্লকিং রিসিভ। অপোজিট। অপোজিট মিন্স কি? এতক্ষণ আমি ডিসকাস করছিলাম ব্লকিং সেন্ড ইন রেসপেক্ট অফ সেন্ডার, ব্লকিং রিসিভ। সো আওয়ার ডিসকাশন উইল বি ইন রেসপেক্ট অফ রিসিভ। তো রিসিভার কি করবে? রিসিভারও জাস্ট অপোজিট। মেসেজ P1 পাঠানোর আগে নিশ্চয় P1 রিসিভারকে একটা রিকোয়েস্ট করবে, আই ওয়ান্ট টু সেন্ড ইউ মেসেজ।
তাহলে রিসিভার কি করবে, সেটা রিপ্লাই দেবে, ইয়েস আই এম ফ্রি, ইউ ক্যান সেন্ড দ্য মেসেজ। দিস ইজ কল্ড হ্যান্ডশেকিং। মাইক্রোপ্রসেসরে মেবি নেক্সট সেমিস্টারে পড়বেন ডাবল হ্যান্ডশেকিং। দিস ইজ কল্ড ডাবল হ্যান্ডশেকিং অ্যাকচুয়ালি। P1 আগে অ্যাকনলেজমেন্ট করবে, আমি তোমাকে ডাটা পাঠাতে বা মেসেজ পাঠাতে চাই। P2 দেন রিপ্লাই দেবে, ইয়েস ইউ ক্যান সেন্ড ডাটা বিকজ আই এম ফ্রি। এই যে মেসেজটা দিল, P2 ব্লক থাকবে আনটিল P1 এর মেসেজটা না পাওয়া পর্যন্ত। দ্যাট মিনস P2 আর কোনো সেন্ডারের রিকোয়েস্ট বা মেসেজ কিছু রিসিভ করবে না আনটিল সে P1 এর মেসেজ যদি রিসিভ না করে। ক্লিয়ার? জি So overall, this concept is synchronous. Synchronous এবং asynchronous transmission. জানি না আপনাদের কমিউনিকেশনের কোর্সটা ছিল কিনা, যদি থাকে বা যদি পড়ে থাকেন অন্য কোনো ভাবে। Synchronous transmission means data will be synchronized in respect of time. তাহলে এটা কি টাইমের রেসপেক্টে সিনক্রোনাইজড হচ্ছে না? For T1, P1 is requesting to P2 that I want to send data. T2 for the time 2, receiver send to the acknowledgement P1, yes I am free, you can send the message. In T3, P1 will send the data to receiver. T4, P2 will send the acknowledgement, receive acknowledgement to P1 that I received your or I got your data. So it is synchronized in respect of time. Clear it to? বুঝতে পারছেন? Yes, sir. এবার অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ইন রেসপেক্ট অফ টাইম কোনো সিনক্রোনাইজেশন হবে না। এটা না হওয়ার মূল কারণ হচ্ছে এটা নন ব্লকিং। নন ব্লকিং মিনস কন্টিনিউয়াস সেন্ডার মেসেজ পাঠাবে। এখন রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠালেও মেসেজ পাঠাবে, অ্যাকনলেজমেন্ট না পাঠালেও মেসেজ পাঠাবে। রিসিভার মেসেজ রিসিভ করলো কিনা সেটা সেন্ডার কখনোই বুঝতে পারবে না, কারণ এখানে কোনো অ্যাকনলেজমেন্ট সিস্টেম নাই ইন রেসপেক্ট অফ টাইম। ক্লিয়ার এইটুক? বুঝতে Yes, পারছেন? sir. আচ্ছা, এবার তাহলে আরেকটু দেখি নন ব্লকিং কিভাবে। একইভাবে নন ব্লকিং এর ক্ষেত্রেও কনসেপ্টটা হচ্ছে ইন রেসপেক্ট অফ সেন্ডার অ্যান্ড ইন রেসপেক্ট অফ রিসিভার। তাহলে সেন্ডারের কাজ কি নন ব্লকিং এর ক্ষেত্রে? সিম্পল, সেন্ডার উইল সেন্ড দ্য মেসেজ টু দ্য রিসিভার উইদাউট এনি অ্যাকনলেজমেন্ট। যেহেতু উইদাউট এনি অ্যাকনলেজমেন্ট বললাম, তার মানে সেন্ডার কন্টিনিউ মেসেজ সেন্ড করতে থাকবে। দিস ইজ কল্ড নন ব্লকিং সেন্ড। আর নন ব্লকিং রিসিভার বা রিসিভার মেসেজ বা প্যাকেট রিসিভ করবে, ওয়েদার ইটস ভ্যালিড মেসেজ অর নাল মেসেজ, এবং রিসিভার কখনোই অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। কাকে? সেন্ডারকে। ক্লিয়ার এটুক? জি স্যার। আচ্ছা, নেক্সট, এখন এই ব্লকিং এবং নন ব্লকিং এর কম্বিনেশন পসিবল। কিরকম? ইউ ক্যান ইউজ ব্লকিং সেন্ড, non-blocking receive. You can use blocking receive, non-blocking send. So এই চারটার মধ্যে any kind of combination is possible. একটু ক্লিয়ার? মানে ধরেন আপনার সেন্ডার হবে ব্লকিং রিসিভ আর রিসিভার হবে নন ব্লকিং সেন্ড। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, অথবা ব্লকিং সেন্ড, নন ব্লকিং রিসিভ, অথবা নন ব্লকিং সেন্ড, ব্লকিং রিসিভ, অথবা নন ব্লকিং রিসিভ, ব্লকিং রিসিভ, নন ব্লকিং রিসিভ, ব্লকিং সেন্ড। বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে, মানে সেন্ডার এবং রিসিভার। আমি হয়তো ভুলে একই কথা দুইবার বলে ফেলতে থাকি যে রিসিভ রিসিভ, মানে রিসিভ রিসিভ হবে না। দিস কম্বিনেশন উইথ এনি অফ টু, অথবা দিস কম্বিনেশন উইথ এনি অফ টু। এর মধ্যে একটা কম্বিনেশন বলা হচ্ছে বোথ সেন্ড অ্যান্ড রিসিভ ব্লকিং। তাহলে সেন্ডার হবে ব্লকিং, রিসিভার হবে ব্লকিং। দ্যাট মিনস ফার্স্ট ওয়ান। এই কম্বিনেশনটাকে বলা হয় রেন্ডিজেবাস। এটা একটা স্পেশাল কম্বিনেশন। এখন বলতে পারেন যে কেন? আচ্ছা, এইটার উত্তর, আচ্ছা এইটুক কি সবাই বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, এইটার উত্তরটা আমি নেক্সট স্লাইডে দিতেই হবে। দিস ইজ দ্য
কনসেপ্ট কেন রেন্ডেজিভাস বললো বা এটা কেন এই কনসেপ্টটা রাখা হচ্ছে। আচ্ছা, তার আগে একটু বলি, এই যে সেন্ডিং এবং রিসিভিং, সো রেন্ডেজিভাস মানে কি? আসতেছি সিনক্রোনাস অথবা অ্যাসিনক্রোনাস, আপনি যেই প্যাটার্নেই চিন্তা করেন, এখানে কি বাফার লাগবে না? বাফার লাগবে? লাগবে স্যার। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারেন এখানে এমন একটা টার্ম যেখানে বাফার না হলেও চলবে? এখান থেকে একটা মেথড কি বের করা সম্ভব যে মেথডে আমরা ক্লেম করতে পারি উইদাউট বাফার অর মেমোরি we can active that process? সো দুটো যদি ব্লক না থাকে, দুইটা যদি ব্লক না থাকে, তার মানে বলতে চাচ্ছেন দুইটাই নন ব্লকিং? জি স্যার। আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, তো আমি একটু শেয়ার করি, স্যার তারপর আপনাদের জি 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 স্যার মেসেজ সেন্ডের জন্য তো সবসময় বাফার লাগবেই। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলি। ধরেন আপনার একটা মেথড যেটাকে আমরা বলতে চাচ্ছি ব্লকিং সেন্ড অ্যান্ড ব্লকিং রিসিভ। তাহলে ব্লকিং সেন্ড এবং ব্লকিং রিসিভটা কিভাবে হয়? সেন্ডার P1 will send a request to receiver, I want to send data. Receiver will acknowledgement, yes, I am free, you can send data. Then sender will send the data and then receiver sends or feedback and acknowledgement. তাহলে এই যে ব্লকিং সেন্ড অ্যান্ড রিসিভ, এই ক্ষেত্রে কি বাফারের কোনো প্রয়োজন আছে এক্সট্রা? কারণ প্রসেস কিন্তু ইটসেলফ ডিরেক্টলি মেসেজটা রিসিভ করতেছে, তার কিন্তু আলাদা কোনো বাফার বা থার্ড মেমোরি ডিভাইস লাগতেছে না যেখানে সে স্টোর করবে। বুঝতে পারছেন কি? হ্যালো? স্যার এটা ক্লিয়ার নেই, একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আপনি মাত্র আমাকে রেসপন্স করলেন স্যার এটা ক্লিয়ার না, আরেকবার বলে ভালো হতো। এটা আমি শুনলাম, এটাকে আমি কোথাও রেকর্ড করে রাখতেছি যে পরে আমি শুনবো ক্লাসে স্টুডেন্টরা কি ফিডব্যাক দিছিল? নো স্যার। জাস্ট ডিরেক্ট কমিউনিকেশন, আমি রেসপন্স করতেছি, আপনারা রেসপন্স করতেছেন। ধরেন এই ক্লাসটা রেকর্ডও হচ্ছে না, তাহলে কিন্তু এই ক্লাসের মধ্যেই কমিউনিকেশন যা হওয়ার হয়ে যাচ্ছে। আমরা আলাদা কোনো স্টোরেজ ব্যবহার করতেছি না ফর মেকিং কমিউনিকেশন বিটুইন আস। এবং আপনি যখন বলছেন তখন আমি শুনছি, আমি কিন্তু আপনার কথার উপর কথা বলছি না, বা আমি যখন লেকচার দিচ্ছি আপনারা শুনছেন। সো ব্লকিং সেন্ড, blocking receive, no need of extra memory or buffer. So buffer size is zero capacity buffer. আচ্ছা, এবার প্রশ্নে আসি, যদি বুঝতে পারেন। একজন প্রশ্ন করছেন যে রেন্ডাজিভাস মানে কি? রেন্ডাজিভাস মানে বাংলায় যদি বলেন, এটা কি বলা হয় যে কি বলবো, কোনো অ্যাগ্রিমেন্ট নাই, নির্খরচা, এরকম আর কি। বাট এটা তো বাংলা মিনিং করে লাভ নাই। যদি এক্সাক্ট মিনিং বলতে চাই, অ্যাগ্রিমেন্ট ইন রেসপেক্ট অফ টাইম অ্যান্ড প্লেস, অথবা অ্যাগ্রিমেন্ট অর কি বলবো এটাকে, মেক রিলেশন বিটুইন টু প্রসেস ইন রেসপেক্ট অফ টাইম। এটাকে আসলে এটা অ্যাকচুয়াল মিনিং যদি বলে। এখন এটার নাম ওরা দিছে হচ্ছে রেন্ডাজিভাস,
তার মানে একদম যে এটা মিনিং করে নাম বুঝতে হবে তা না, বাট rendezvous means both sender and receiver will act in blocking mode. It clear? জি স্যার। জি স্যার। এখন এই স্লাইডে যাই। Zero capacity. No messages are queued on a link. Sender must wait for receiver rendezvous. তার মানে কি? Rendezvous হচ্ছে send blocking, receive blocking. তো এই ক্ষেত্রে আপনার বাফার দরকার নাই, বা বাফারের সাইজ হচ্ছে জিরো ক্যাপাসিটি। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, আমি আগের স্লাইডে আবার ইয়েস যাই। স্যার। এখন আমাকে কেউ বলবেন কোন কনসেপ্টের জন্য বাফার শুড বি আনবাউন্ডেড? মাস্ট বি বলতে পারবো না, শুড বি। নন ব্লকিং। ইয়েস, গুড, ভেরি গুড। নন ব্লকিং কনসেপ্ট যখন থাকবে তখন আপনাকে বাফারকে আনবাউন্ডেড করতেই হবে। ব্লকিং এর ক্ষেত্রে আপনি আনবাউন্ডেড করতে পারেন, দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট করার আসলে দরকার নেই, কারণ ব্লকিং এর কনসেপ্টটাই হচ্ছে অ্যাকনোলেজমেন্ট থাকবে, সো ওখানে আমার বাফারকে বাউন্ডেড করার কোনো প্রয়োজন নেই, সরি, আনবাউন্ডেড করার কোনো প্রয়োজন নেই। কিন্তু নন ব্লকিং এর ক্ষেত্রে আনবাউন্ডেড করতেই হবে, কারণ নন ব্লকিং এর কনসেপ্টই হচ্ছে উইদাউট অ্যাকনোলেজমেন্ট কন্টিনিউয়াস সেন্ডিং অর রিসিভিং। সো সেখান থেকে বাউন্ডেড ক্যাপাসিটি, ফাইনাইট লেন্থ অফ এন মেসেজেস, সেন্ডার মাস্ট ওয়েট ইফ লিঙ্ক ফুল, যখন বাউন্ডেড করবেন। আর আনবাউন্ডেড এর ক্ষেত্রে ইনফাইনাইট লেন্থ, সার্ভার নেভার ওয়েটস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এই চ্যাপ্টার মোটামুটি আমরা শেষের দিকে, এক্সেপ্ট ফর ছাড়া। সকেট, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, সকেট প্রোগ্রামিং বা সকেট অ্যাড্রেস। ধর আমি আগের ক্লাসে এটা যখন পড়তে গেলাম, আপনাদের মধ্যে ডাটা কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্ক এই ধর কোর্স কোর কোর্সের মধ্যে না, মেবি ট্র্যাক, কেউ যদি ট্র্যাকে যেতে চান, সেজন্য আসলে আইপি অ্যাড্রেসিং, সকেট অ্যাড্রেসিং, পোর্ট অ্যাড্রেসিং এগুলা খুব একটা আপনাদের আগে জানার কথা না। জাভা প্রোগ্রামিং যদি করে আসেন, অবশ্যই সকেট প্রোগ্রামিং শিখে আসার কথা। জাভার একটা অন্যতম টুল হচ্ছে সকেট প্রোগ্রামিং। আচ্ছা, যাই হোক, সো সকেট অ্যাড্রেসিংটা কি? আপনাদের প্রত্যেকের লোকাল যে হোস্ট তার একটা আইপি অ্যাড্রেস থাকে। এখন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা গান শুনতেছেন, মেল চেকতেছেন, তারপরে ফাইল সার্ভারে ফাইল আপলোড করতেছেন, ডাউনলোড করতেছেন, ডিফারেন্ট টাইপ অফ সার্ভিসেস ইউ আর অ্যাকচুয়ালি হ্যান্ডলিং থ্রু ইউর লোকাল হোস্ট। কিন্তু সেই হোস্টের আইপি কিন্তু ফিক্সড নাকি? আপনার আইপি চেঞ্জ হয় সার্ভিস টু সার্ভিস? নো স্যার। নিশ্চয়ই না, আপনার আইপি ফিক্সড। আপনি সার্ভিস নিতে যান বা প্রোভাইড করতে যান, আপনার লোকাল হোস্টের আইপি ফিক্সড। সো লোকাল হোস্টের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট অ্যাড্রেসের যখন কনক্যাটিনেট করা হয় বা পোর্ট অ্যাড্রেসের ম্যাচ করে যে নতুন অ্যাড্রেসটা তৈরি করা হয়, সেটাকে বলা হয় সকেট অ্যাড্রেস। এখন প্রশ্ন, কেন সকেট অ্যাড্রেস লাগবে? যেটা আমি বললাম, আপনার আইপি অ্যাড্রেস ফিক্সড বাট সার্ভিসেস আর ডিফারেন্ট। তাহলে আপনার আইপি অ্যাড্রেস ডিফারেন্ট সার্ভিসকে রিকোয়েস্ট করতে যাবে, একটা হোস্ট থেকে ডিফারেন্ট সার্ভিসকে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে, ডিস্টিংগুইশ করবেন কিভাবে? এই পোর্ট দিয়ে। যেমন আপনি এইচটিটিপি ইউজ করলেন, তাহলে তার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 80 এইচটিটিপি সার্ভার জন্য, এফটিপি সার্ভার তার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 20 or 21। আইপি কিন্তু ফিক্সড। একটা সার্ভার এট এ টাইম মেল সার্ভার, ফাইল সার্ভার, এইচটিটিপি সার্ভার প্রত্যেকটা সার্ভার হিসেবে অ্যাক্ট করতে পারে, শুধু আইপির সাথে তার ডিফারেন্ট পোর্টগুলো বাইন্ডিং করবে। দ্যাট ইজ কল্ড সকেট অ্যাড্রেসিং। স্যার, স্যার আপনার কথাগুলো একটু আটকে আটকে আসছে। হ্যালো স্যার। সবার কি একই অবস্থা? হ্যাঁ, জি স্যার, কথা কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, তাহলে তো ওকে। অনেকক্ষণ ধরে হচ্ছিল নাকি অল্প সময়? স্যার 3-4 মিনিট ধরে। আচ্ছা, তাহলে তো আগে বলবেন।
যখন এরকম 1 মিনিটের বেশি হয়ে যাবে অনেক সময় দেখা বোঝা যাচ্ছে কিন্তু কেটে কেটে আসছে, মানে গুড গুড। সো আগেই বলবেন, আমি তাহলে নেটওয়ার্কটা সুইচ করি, বোধহয় বাসার নেটওয়ার্কটা সমস্যা, আমি মোবাইলের নেটওয়ার্কে যাই। জাস্ট এ মিনিট। ওকে, আগের থেকে হ্যালো, আগের থেকে বেটার? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেটওয়ার্ক সুইচ করলাম, আশা করি সমস্যা হবে না। সো আমার ধারণা মাঝখানে তো অনেক কথাই মিশে গেছে। সো আমি আবার সকেট অ্যাড্রেসিং প্রথম থেকে শুরু করি। সো সকেট অ্যাড্রেসিং কম্বিনেশন অফ আইপি। হ্যালো স্যার, আবারও হচ্ছে স্যার। তাই সবার একই সমস্যা? এখন ঠিক আছে স্যার, মনে হচ্ছে। সাধারণত মোবাইলের নেটওয়ার্কের সমস্যা করে না। আচ্ছা, যাই হোক, কন্টিনিউ করি। Combination of IP address and port address usually called socket address. এখন socket address কেন, why socket address is required in our communication? এই জন্য, কারণ আপনাকে যেটা আমি বলছিলাম, আপনাদের লোকাল হচ্ছে আইপি হচ্ছে ফিক্সড। আপনি একটা আইপি একটা হোস্ট দিয়ে ডিফারেন্ট সার্ভিস রিকোয়েস্ট করতেছেন, এফটিপি, এইচটিটিপি, দ্যাট মিনস ওয়েব সার্ভার, ফাইল সার্ভার, মেইল সার্ভার। সো একটা আইপি দিয়ে ডিফারেন্ট এই রিকোয়েস্ট গুলোকে আপনি ডিস্টিংগুইশ করবেন কিভাবে? সেজন্য প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস ফিক্সড করা। যারা মানে আসলে এটা যেহেতু কমিউনিকেশনের কোর্সগুলো আপনাদের ছিল না, এটা প্রথম দিকে ডাটা কমিউনিকেশনের কোর্স, এখানে প্রত্যেকটা এই পোর্ট অ্যাড্রেসিং, ডাটা এনক্যাপসুলেশন, যে 7 লেয়ার ওএসআই 7 লেয়ার, সেখানে ডিসক্রাইব করা হয় ইন ডিটেলস। আচ্ছা, সেখান থেকে শুধু আমি এইটুকু সামারি করি। প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা করে এক একটা করে পোর্ট ডিফাইন করা। সে পোর্টটা ডিফাইন করা মিনস পোর্টের নাম্বার, আসলে পোর্ট বলে কিছু চিনে না কম্পিউটার। আপনি যদি ওয়েব সার্ভার বলেন এইচটিটিপি পোর্ট 80, ফাইল সার্ভার এফটিপি পোর্ট 20 and 21। কেন দুইটা? কারণ একটা দিয়ে ফাইল আপলোড করে আর একটা দিয়ে ফাইল ডাউনলোড করে। তারপর হচ্ছে আপনার এসএনএমপি, এসএমটিপি, ডিএনএস বোধহয় 53। সব আমার অবশ্য মনে নেই সবই। এই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, দিস ইজ হোস্ট, আপনি আপনার আইপি এক্স। এখন হোস্ট রিকোয়েস্ট করলো ওয়েব সার্ভারের কাছে, আইপি অ্যাড্রেস প্লাস ওয়েব সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে এইচটিটিপি 80। সেজন্য দেখেন আইপি অ্যাড্রেসের সাথে 80 পোর্ট অ্যাড্রেসটা মার্জ করা হয়েছে। দেন হোস্ট এক্স রিকোয়েস্ট করতেছে ওয়েব সার্ভারের কাছে যে আমি একটা সার্ভিস চাচ্ছি, এবং এই যে পোর্ট নাম্বারটা 1625, এইটা র্যান্ডমলি জেনারেট করবে অপারেটিং সিস্টেম ইউনিকলি ডিফাইন করার জন্য। কেন? যে এই হোস্ট 1625 দিয়ে ওয়েব সার্ভারে একটা রিকোয়েস্ট করছে। ফর এক্সাম্পল, এই হোস্ট একই সাথে আরো 10টা রিকোয়েস্ট করতে পারে, ইউটিউব, ফেসবুক, তার প্রত্যেকের জন্য একটা করে তার আইপির সাথে পোর্ট নাম্বার ইউনিকলি জেনারেট করবে অপারেটিং সিস্টেম, যেন তার প্রত্যেকটা রিকোয়েস্টকে আলাদা আলাদাভাবে ডিস্টিংগুইশ করা যায়। ক্লিয়ার এইটুক? ইয়েস স্যার। আচ্ছা, so that's why socket addressing or socket communication is very important. হ্যাঁ, এখন এই যে এখানে ওই যে বলছিলাম যে জাভা দিয়ে সকেট ইমপ্লিমেন্ট করে, এখন আমাদের অপারেটিং সিস্টেম আসলে এই জায়গায় বেশি সময় দেওয়ার কিছু নাই, দরকারও নাই, আমাদের এখন প্রোগ্রামিং। বাট তারপরেও আমি জানি না আপনাদের কি জাভা এই ইয়ারে করায় নাকি আগে করা ফেলছে? সেকেন্ড আর থার্ড সেমিস্টারে জাভা করেছি। জাভা করে, তাহলে তো অবশ্যই সকেট প্রোগ্রামিং করার কথা, কারণ এটা একেবারেই বেসিক জাভার জন্য একটা টুল। আচ্ছা, যাই হোক, এখানে আমরা আর বেশি সময় নিব না, কারণ এখানে তেমন কিছু নাই, এইটুকুই। তারপর আমার যতদূর মনে পড়ে এই চ্যাপ্টারে কন্টেন্ট মোটামুটি শেষ, এক্সেপ্ট ফর্কটা নিয়ে আমি এখন একটু ডিসকাস করব। তার আগে আপনারা যদি আমাকে একটু বলেন, এটা আসলে আগের ক্লাসে আমি বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু আমার আঁকা আছে, ড্র করা আছে, সেখান থেকে আমি বলছি। আপনাদের টিউটোরিয়াল যেটা দিয়েছিলাম সেখানে দুটো ফর্ক ফাংশন কল করেছিল।
এখন আমি আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি 3টি। তো আপনারা কি ট্রিটা তৈরি করতে পারবেন এখন? জি স্যার পারবো। আচ্ছা, এখন একটু আস্তে জি আস্তে স্যার। আসুন, কারণ এখানে 2-1 জনের কোশ্চেনও ছিল। ফর এক্সাম্পল আমার 3টে ফর্ক ফাংশন, দেন একটা প্রিন্টএফ, এই প্রিন্টএফ হচ্ছে হ্যালো প্রিন্ট করবে। সো লাইক দিস ওয়ান, হ্যালো প্রিন্ট করবে। তাহলে আমরা তো সূত্র অনুযায়ী সহজে বলেই দিতে পারি টু দ্য পাওয়ার n-1, টু দ্য পাওয়ার n-1 হচ্ছে টাস্ক, সরি চিলড্রেন, আর টাস্ক হচ্ছে টু দ্য পাওয়ার n, তার মানে 8টা h প্রিন্ট হবে। বাট ট্রিটা যদি আমরা তৈরি করা কনসেপ্ট ক্লিয়ার হয়, দেন আমরা আসলে বুঝতে পারবো কিভাবে কাজ করে। যে আমি জাস্ট একটা বলে দিই। ফার্স্ট আপনি এই কোডটা যখন কল করবেন, ফর্ক ফাংশনের ফার্স্ট লাইন এটা এক্সিকিউট হবে অবভিয়াসলি, যেহেতু এটা প্রোগ্রামিং সিতে লাইন বাই লাইন ইন্টারাপ্ট হচ্ছে ফার্স্ট ফর্ক কল। যখন এই ফর্ক কল করবে, এই প্রোগ্রামের হোল কপিটাকে একটা কপি তৈরি করে চিলড্রেন ফাংশন তৈরি হবে, চিলড্রেন। সো ফর এক্সাম্পল এই চিলড্রেনটা হচ্ছে আমার this one. Next instruction. So next instruction will start from next line. That means এটা যদি আমার এক্সিকিউট হয় এবং এটা যদি আমার চিলড্রেন হয়, তাহলে নেক্সট লাইন শুড বি হিয়ার অ্যান্ড নেক্সট লাইন শুড বি হিয়ার। সো এই ফর্ক ফাংশনটা কিন্তু আর এক্সিকিউট হবে না, দিস ইজ ডামি। নেক্সট আবার যদি এই ফর্ক ফাংশন কল করা হয়, আরেকটা বডি তৈরি হবে এটাকে কপি করে। সো নেক্সট লাইন উইল বি হিয়ার, আর এখানে যে বডিটা তৈরি হবে তারও থার্ড লাইন এক্সিকিউট হবে। দিস ইজ দ্য বর্ডার লাইন আর পাঞ্চ লাইন। এটা ভুল করা যাবে না, তাহলে দেখবেন আপনার এই ট্রিটা আপনি তৈরি করতে পারবেন। এখন একজন বোধহয় একটা প্রশ্ন করেছিলেন আইডি নিয়ে, চিলড্রেন আইডি এবং প্যারেন্ট আইডি, তাই তো? জি স্যার। আচ্ছা, ওকে। সো আপনাদেরকে আমি একটা জিনিস লাস্ট ক্লাস পর্যন্ত ফর সিম্পলিসিটি একটা কথা বলছি, কি চিলড্রেন প্রসেস আইডি হচ্ছে 0 আর প্যারেন্ট প্রসেসের আইডি হচ্ছে গ্রেটার দেন 0। এইটুক তো আপনারা লাস্ট ক্লাস পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আসলে কি হয়, এই প্যারেন্ট প্রসেসটা যখন এই চিলড্রেন প্রসেসকে তৈরি করবে, এই প্যারেন্ট প্রসেস থেকে এই চিলড্রেন প্রসেস আসার পর, ফর এক্সাম্পল এই চিলড্রেন প্রসেস একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। এই চিলড্রেন প্রসেস জন্য র্যান্ডম নাম্বারটা ধরলাম 12, তখন এই 12 আইডিটা হয়ে যাবে প্যারেন্ট প্রসেসের, আর এই চিলড্রেন প্রসেসের আইডিটা হবে 0। সো চিলড্রেন প্রসেস রিটার্ন করবে 0 আর প্যারেন্ট প্রসেস রিটার্ন করবে 12। এখন ক্লিয়ার সবাই? জি জি স্যার। সবাই বুঝতে পারছেন? স্যার এটা তো ফর্কের প্রথম যেটা সেটার জন্য হচ্ছে 12 হবে, জি প্যারেন্টের প্রথম ফর্কটার জন্য। জি জি। আবার আমি বলি, এটা এক সময় প্যারেন্ট হবে না নিচেরটা? জি স্যার। জি স্যার। তখন নিচেরটা এক সময় প্যারেন্ট হবে, তাহলে এখানে আরেকটা চিলড্রেন হবে, এই চিলড্রেনের একটা আইডি হবে 24। তখন এই 24 এই 0-তে রিপ্লেস হবে আর চিলড্রেনের আইডি হয়ে যাবে 0। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। বুঝতে পারছেন? দেখেন বুঝতে পারছেন কিনা। কেউ যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার মানে যে চিলড্রেনটা প্রথমে ছিল যেটা 0 ছিল, পরে যখন প্যারেন্ট হয়ে গেল তখন তার আইডিটা চেঞ্জ হচ্ছে তার পরের চিলড্রেনের কারণে। আচ্ছা, আমি বরং পিডিএফ এ একটু ড্র করি, হ্যাঁ, তাহলে যাদের বুঝতে অসুবিধা তাদেরকে আবার একটু একটা মিনিট আমি ওয়াকমটা অ্যাড করি। ওকে, আমি ফর সিম্পলিসিটি দুটো নেই, হ্যাঁ, তাহলে যতখানি বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে প্রিন্টএফ। ফর এক্সাম্পল আমার ফার্স্ট লাইন দিস ইজ দ্য এক্সিকিউশন, তাহলে আমার একটা এই পুরো বডিটা কপি হয়ে যাবে, যেহেতু আমি চিলড্রেন প্রসেস তৈরি করব। চিলড্রেন প্রসেসের প্রিন্সিপাল বা প্রপার্টিজ হচ্ছে আমি প্যারেন্ট প্রসেসকে কপি করব, তাহলে কপি যেহেতু করব, তাহলে
দিস উইল বি আওয়ার প্রোগ্রাম বডি। আচ্ছা, তাহলে এটা আমার চলে আসলো। আচ্ছা, যখন এটা জেনারেট করলো তাহলে এটা তো চিলড্রেন, এটাকে আপনি C1 লিখলেন, আর এটাকে আপনি ফর এক্সাম্পল P1 লিখলেন, বা P লিখলো হবে। আচ্ছা, P1 লিখছি, সমস্যা নেই। এখন যখনই এই চিলড্রেনটা তৈরি হচ্ছে তার একটা আইডি জেনারেট হবে র্যান্ডমলি, ধরলাম সেটা হচ্ছে 12। এই আইডিটা চলে যাবে এই প্যারেন্ট প্রসেসে। সো প্যারেন্ট আইডি ইজ নাও 12 and children ID is now 0. Clear এটুক? জি স্যার। নেক্সট আপনি এই লাইন থেকে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবেন। সো হিয়ার, তাহলে কি হবে, এটার জন্য একটা বডি ক্রিয়েট করবেন এফ এফ পি, আমি সংক্ষেপে লিখলাম। এটার জন্য তাই এফ এফ পি। তাহলে এবার দেখেন, এটা যেহেতু আমার নেক্সট লাইন, এটা হচ্ছে আমার চিলড্রেন, তাহলে এটাকে আপনি কি C2 লিখতে পারেন? জি স্যার। আচ্ছা, একইভাবে এই ফাংশনের এই ফর্কের জন্য আপনি আরেকটা বডি তৈরি করছেন। সো এটারও নেক্সট লাইন ইনস্ট্রাকশন হবে দিস পি দিস পি। সো এটা যেহেতু চিলড্রেন, সে ফর এক্সাম্পল এটার একটা নাম্বার জেনারেট হচ্ছে 24। তাহলে এই চিলড্রেনটা কার? এই C1 এর। তাহলে আপনি লিখতে পারেন এই চিলড্রেনটা হচ্ছে C1, 1। এটুকু লেখা যায়? জি স্যার। কারণ এই C1 এর চিলড্রেন এই চিলড্রেন। এখন এটা তো তাহলে আর চিলড্রেন না, এটা এখন প্যারেন্ট হয়ে গেল। এই 24টা 0-কে রিপ্লেস করবে, আর এই চিলড্রেনের আইডি হবে 0। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নেক্সট, দিস ইজ অ্যানাদার চিলড্রেন, কার? AP1 এর। তো এর তো অলরেডি একটা আইডি আছেই অ্যাজ এ প্যারেন্ট, এর দুটো চিলড্রেন। তাহলে এই চিলড্রেনের যে র্যান্ডম নাম্বার জেনারেট হবে সেটা আর এখানে অ্যাসাইন করার দরকার নাই, কারণ তার অলরেডি আইডি আছে 12, আর এর চিলড্রেনের আইডি হয়ে যাবে 0। ক্লিয়ার? আবার যদি এখান থেকে কোনো একটা প্যারেন্ট বা চিলড্রেন তৈরি হয় তাহলে তার আইডি করে দিবে 0, একটা নাম্বার জেনারেট হবে ফর এক্সাম্পল 34, সেটা একে রিপ্লেস করবে 34। ক্লিয়ার এটুক? ইয়েস স্যার। আচ্ছা, এটি হচ্ছে প্রিন্সিপাল। ওকে, এখন কয়েকটা শর্টকাট এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল দেখি। সবাই কি নতুন পেজটা দেখতে পাচ্ছেন? জি বলেন বলেন। ভিডিওতে প্রবাবলি চাইল্ড 2 এর জন্য হচ্ছে একটা রিটার্ন করেছিল P1 এ, ওইখানে কনফিউজ হয়ে গিয়েছিল। চাইল্ড 2 না, এটা যদি শুনে, যদি এ রিটার্নও করে তাহলে একে আগে এলিমিনেট করতে হবে, তার আগের ভ্যালুটা ডিলিট করে দিতে হবে। তো সাধারণত মানে আমার যেভাবে আন্ডারস্ট্যান্ডিং, এটা কিপ করা হয়, মানে এটা রেকর্ডটা রেখে দেওয়া হয়, এটা চেঞ্জ করা হয় না, খালি পরের গুলা চেঞ্জ করা হয়। ওকে স্যার। ওকে, এবার যদি দেখি এক্সাম্পলস, এটা এক্সাম্পলটা লাস্ট ক্লাসে আমরা করেছিলাম, এটাও লাস্ট ক্লাসে করেছিলাম। সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে, এইটার আউটপুটটা কি আসবে একটু কেউ আমাকে বলতে পারেন? প্রবলেম 3। প্রবলেম 3, পসিবলস আউটপুট। পসিবলস আউটপুট, একটা না, একের অধিক আউটপুট আসবে। পসিবলস আউটপুট। স্যার 2 to the power n 2 to the power n, 2 to
টু দ্য পাওয়ার n কেন এখানে কতটা আসবে? আউটপুট তো বলেই দিচ্ছে, প্রিন্টএফ এ বলা আছে, সো পসিবল আউটপুট গুলো কি হবে? কেউ, এনিওয়ান? আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এটা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন, এটা কিন্তু সিস্টেম কল না। সিস্টেম কল ইজ অনলি দিস। সো ইউজার ডিফাইন ফাংশন, মেইন ফাংশন থেকে আমি ফর এক্সাম্পল ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনে চলে গেলাম, এখানে ফর ফাংশন কল করলো। ইট মিনস ফর্ক এটা কি এরকম যে স্যার ফর্কের ভ্যালু যদি 0 হয় তাহলে স্যার হ্যালো ফ্রম চাইল্ড এরকম প্রিন্ট করবে, আর যদি এর মানে 0 সমান না হয় তাহলে স্যার হ্যালো অবশ্যই অবশ্যই আপনি যেটা বলেন দিস ইজ রাইট, ইয়েস, গুড, ওকে, ভেরি গুড, এটা অবশ্যই। বাট একটু কমপ্লেক্স। কি কমপ্লেক্স যেটা অ্যাড হবে? আমরা তো এইটুক জানি, ফর ফাংশনে দুটো আইডি রিটার্ন করবে, একটা চিলড্রেন, একটা প্যারেন্ট। এখন চিলড্রেনের আইডি 0 হলে সে প্রিন্ট আউট করবে হ্যালো ফ্রম চাইল্ড, আর আইডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্রিন্ট করবে হ্যালো ফ্রম প্যারেন্ট। সো আমার আউটপুট হবে হ্যালো ফ্রম চাইল্ড, হ্যালো ফ্রম প্যারেন্ট, এটা একটা আউটপুট। আরেকটা আউটপুট হবে হ্যালো ফ্রম প্যারেন্ট, হ্যালো ফ্রম চাইল্ড। আমি আউটপুটটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এখন প্রশ্ন হচ্ছে এই দুই ধরনের আউটপুট কেন আসলো? এটা প্রথমটা আসবে নয় দ্বিতীয়টা আসবে। দুইটাই তো আসলে পসিবল। আচ্ছা, কেন? এখানে একটা 0 ছিল আর একটা হচ্ছে 0 থেকে বড়, তো আমরা তো আসলে জানি না কোনটা হবে। আচ্ছা, ঠিক আছে, করে যাই। এটা একটা কনকারেন্ট প্রসেস, সো হুইচ ওয়ান উইল বি এক্সিকিউটেড ফার্স্ট, এইটা আসলে অ্যাজ এ হিউম্যান বিং জানা সম্ভব না। এটা অপারেটিং সিস্টেমের কার্নেল ডিফাইন করে কে আগে এক্সিকিউট হবে। যদি চিলড্রেনের আইডি রিটার্ন আগে করে তাহলে হ্যালো ফ্রম চিলড্রেন, হ্যালো ফ্রম প্যারেন্ট, এই অর্ডারে প্রিন্ট আউট হবে। যদি প্যারেন্টের আইডি আগে রিটার্ন করে তাহলে হ্যালো ফ্রম প্যারেন্ট, হ্যালো ফ্রম চিলড্রেন, এই অর্ডারে প্রিন্ট আউট হবে। ক্লিয়ার সবাই? মানে তো দুটো যে কোনো একটা প্রিন্ট আউট হবে। হ্যাঁ, যেহেতু এটা কনকারেন্ট প্রসেস, অর্ডারটা আসলে ডিফাইন করা সম্ভব না, কার কন্ট্রোলিং আগে হবে। তো মেবি কন্ট্রোলিং আগে হবে চিলড্রেনের, তাহলে সে আগে প্রিন্ট আউট করবে হ্যালো ফ্রম চাইল্ড। যেমন একটু আগে দেখেন আমরা এখানে দেখতেছিলাম এক সময় থার্ড লাইনে যখন আসবে এও প্রিন্ট করবে, চিলড্রেনও প্রিন্ট করবে। এখন কোন প্রিন্টটা আগে হবে এটা আপনি কেমনে বলবেন? এটা কি সম্ভব বলা? না স্যার। সো কারণ এটা তো কনকারেন্ট প্রসেস, সো সেজন্যই বলছি concurrent process. Because of concurrent process, this is not possible. Which one will be executed first? This will be defined or determined by OS, actually kernel. এই ক্লিয়ার সবাই? জি স্যার। এরপর আরেকটা এক্সাম্পল দেখি। স্যার একটা প্রশ্ন ছিল, বল বল। স্যার যে কতবার প্রিন্ট হবে সেটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে মাইনাস 1টা কেন আসছে, শুধু 2 টু দি পাওয়ার n হবে না? 2 to the power n minus 1 হচ্ছে টোটাল নাম্বার অফ চিলড্রেনের সূত্র। যেমন এইখানে এই যে আমরা এই প্রবলেমটা করতেছিলাম, এই যে আপনি যদি এইটা দিয়ে ট্রিটা তৈরি করেন, এরকম কয়টা ব্লক তৈরি হয় টিউটোরিয়ালে দেখছিলেন, মনে পড়ে? জি স্যার, 4টা। 4টা, তার একটা প্যারেন্ট, বাকি 3টা চিলড্রেন, তাহলে চিলড্রেনের সূত্র কি? 2 to the power n minus 1 জি স্যার, বুঝতে পেরেছি। প্যারেন্ট হয়, আর টোটাল টাস্ক হবে 2 to the power n। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। এখন আমাকে কেউ বলবেন এটার আউটপুট কি হবে? প্রোগ্রাম 4। এটাও তো কনকারেন্ট, তো মানে একবার হচ্ছে 1 আর 0 আর 2 আসবে, আর আরেকবার হচ্ছে 2 আর 0, মানে ভাইস ভার্সা। গুড, ভেরি গুড। যেহেতু x equals to 1, তাহলে আইদার x এর ভ্যালু 2 0 অথবা x এর ভ্যালু 0 or 2।
এর ভ্যালু 0 আর 2 অথবা 2 and 0। আচ্ছা, ঠিক আছে, আমাদের এই ধরনের ছোটখাটো প্রবলেমই থাকবে ফর্ক রিলেটেড। সো এগুলো একটু প্র্যাকটিস করা, অনেক এক্সাম্পল নেটওয়ার্ক ইন্টারনেটে আছে, বইতে একটা দুইটা। সো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হলে আপনারা নিজেরাই পারবেন, একটু প্র্যাকটিস করতে হবে এই। আচ্ছা, ওকে, সো আমাদের এরপরে কিন্তু চ্যাপ্টার 4 পড়তে হবে, প্রসেস শিডিউলিং, না জানি চ্যাপ্টার 5, তারপরে আমাদের কিন্তু চলে আসবে। তো আজকে বোধহয় ক্লাস নাম্বার 4। তো আপনারা প্লিজ পড়াগুলো ফেলে রাখবেন না, একটু আপডেট হন। আমাদের হয়তো বা আর 2টা বা 3টা ক্লাসের পরে কুইজ 1 নিতে হবে। স্যার এক্সামে কি ধরনের ক্লাস করতে স্যার? মানে কুইজে কি ধরনের? জি স্যার, কুইজ। আচ্ছা, যেমন আমি যদি ফর্ক থেকে কোশ্চেন করি, দিস কাইন্ড অফ সিম্পল সোর্স কোড আপনাদের দেওয়া হবে, বলতে হবে আউটপুট কি। অথবা চ্যাপ্টার 3-তে আমরা পড়েছিলাম স্টেট গুলো, এক একটা স্টেটের ট্রানজিশনের রিজনটা কি। অথবা আমি বোধহয় বলছিলাম একদিন ক্লাসে প্রসেস কন্ট্রোল ব্লক, ব্লক ডায়াগ্রামে প্রত্যেকটা মিনিং কি। অথবা কনটেক্সট সুইচে আমি যখন সুইচ কনটেক্সট করব তখন আমার কি স্টেট সেভ করতে হবে কিনা, এই ধরনের টেকনিক্যাল ছোট ছোট কোশ্চেন। আর আরেকটা জিনিস বলেছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, চ্যাপ্টার 1, 2, 3, 4 থেকে আমি যদি 100 মার্কসের কোশ্চেন করি, 1, 2, 3, 4 থেকে আসবে 10 থেকে 15 মার্কস, বাকি 80-85 মার্কসই আসবে চ্যাপ্টার 5 শিডিউলিং থেকে। তো যেটা পুরাটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল। ওকে, তো চ্যাপ্টার 5 পড়লে আরো ক্লিয়ার হবেন কোশ্চেনের প্যাটার্ন গুলো কি। আপনাদের হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সো আমি সিকোয়েন্স অনুযায়ী বলছি। 1, প্রেজেন্ট স্যার। 2, 3, প্রেজেন্ট স্যার। 2 আছেন? ইয়েস স্যার। 3, মোহাম্মদ তাশফিক হক চৌধুরী। 4, স্যার মোহাম্মদ তাসফিক চৌধুরী প্রেজেন্ট স্যার। 4, 5, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 6, 7, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 8, 9, Present, sir. 10, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। ও 9 প্রেজেন্ট, ওকে সরি, 10 প্রেজেন্ট বলেছেন। 11, ইয়েস স্যার। 12, প্রেজেন্ট স্যার। 13, 13, 14, 14, 15, 15 কি আছেন? বুঝতে পারছি না। 15 যদি থাকেন চ্যাট বক্সে মেসেজ রিপ্লাই দেন। 16, প্রেজেন্ট স্যার। 17, ইয়েস স্যার। 18, 18, 19, প্রেজেন্ট স্যার। 20, 20, 21, Present, sir. Many present, sir. ওকে 20 আছেন। 21, প্রেজেন্ট স্যার। 22, প্রেজেন্ট স্যার। 23, প্রেজেন্ট স্যার। 24, প্রেজেন্ট স্যার। 25, ইয়েস স্যার। 26, ইয়েস স্যার। 27, ইয়েস স্যার। 28, রাশিকুর রহমান, 29, 30, 31, প্রেজেন্ট স্যার। 32, প্রেজেন্ট স্যার। 33, প্রেজেন্ট স্যার। 28 চ্যাট 30, বক্সে 34, প্রেজেন্ট স্যার। 35, প্রেজেন্ট স্যার। আচ্ছা 28 চ্যাট বক্সে দিয়েছে। ওকে, এবার প্রথম থেকে আবার দেখি, একটু ক্রস চেক করেন।
সো যারা মিস গিয়েছেন বা যারা দিয়েছেন জাস্ট ক্রস চেক করে দেখেন। 1 2 3 4 13 স্যার 13 আমাকে কল দিয়েছে, ওর ইন্টারনেট চলে গিয়েছে। ওকে ঠিক আছে 15 Sir, 18%. আব্দুল্লাহ আল জামি, চ্যাট বক্সে কি উনি লিখেছেন কিনা? না, আব্দুল্লাহ আল জামি নো রেসপন্স। ওকে দেন হচ্ছে 18%. 18 প্রেজেন্ট। আচ্ছা 18 এর পরে 29 30। ওকে অসুবিধা নেই, তারপরে কেউ যদি মিস গিয়ে থাকেন আমাকে অবশ্যই আজকে রাত 10টা 11টার আগেই বলতে হবে, কারণ আজকেরটা কালকে আবার দেওয়া যায় না, 12টা বেজে গেলে আর আপডেট করা যায় না। ওকে সো আমি লগ আউট করছি, রেকর্ড বন্ধ করছি। আপনারা একটু ক্লাসে যা যা পড়ানো হচ্ছে এইটুকু অন্তত বাসায় প্র্যাকটিস করেন, কারণ কুইজ 1 এর সময় প্রায় চলে আসতেছে।